রাত্রে বোধহয়। আরে না না, আমরা শিখাকে বিয়ে করেছি। কি রে, আজ স্কুলে যাবি না? না, আজ বাজারে যাব। পঞ্চ কিনবো তাই। পঞ্চ কেনার জন্য সারা দিনটা স্কুল কামাই করবি? আজ কিন্তু প্রজেক্ট জমা নিবে, চল। আমি কাল জমা দিয়ে দেব। তাহলে স্কুল পর্যন্ত আমার সাথে চল। তুই যা, আমি মোটরসাইকেলে যাব। ভাই আমাকে নিতে আসছে। মামু মোটরসাইকেল কিনেছে নাকি রে? তাহলে তো এবার তোর বিরাট ব্যাপার। আরে না না, ও না। তাহলে আবার কে রে? ওই দেখ, ভাই চলে এসেছে। হ্যাঁ, ঠিক টাইমে। আমার দায়িত্ব না নাকি? তাহলে আমি যাই রে। চাপো শিখা। এ থামো। আমাকে কেমন লাগছে ভাই? দারুন, নায়িকা ফিল। ও বাবা, চুরির জ্ঞান দেখো। ওটা কে রে শিখা? ভাই হয়। ভাই হয়? কেমন ধরে ভাই রে? কোনোদিন তো দেখিনি। আরে বকো না তো, এখন একটা দরকারে যাচ্ছি। এই চলো ভাই। আরে থাম থাম, ওগো ছেলেটা, বাড়ি কোথায় গো তোমার? এই চলো ভাই, চলো তো। আরে থাম রে। এ? এই শিখা কই রে? শিখার একটা নতুন ভাই হয়েছে। এত বছর পরে আবার শিখা মায়ের ছেলে হয়েছে। ভালোই হইলো, আবার শালা হবে। হ্যাঁ, তুমি ওই আনন্দে নাচো। ওই দেখো, ওর ভাইয়ের সাথে চলে গেল। এত বড় ছেলে হয়েছে। আরে না না, ওটা ওর পাতানো ভাই, ভাই পাঠিয়েছে। আবার পাতানো ভাই। হ্যাঁ, পাতানো ভাই কবে বড় হয়ে যাবে আর তুমি পাত্তাই পাবা না। অত সস্তা না, যখন যা চাই আমি তাই দিই। কোথায় যাচ্ছি তাও দিচ্ছি। এই, তোর সাইকেলটা দে দেখি। আমি স্কুলে যাচ্ছি যে। আরে ও তোকে স্কুলে নামে দেবো। ওর পাতানো পাতানো নতুন ভাইয়ের পুষ্টি পাচ্ছি রে। পাতানো ভাই কিছু বলি তোরে। তোমাকে কি হয়ে গেল? আমি আর যাব না স্কুলে। তুমি এইখানে, আর তোমাদের শিখা যে নায়িকা সেজে একটা ছুরার মোটরসাইকেলে চেপি কোথায় চলে গেল দেখলাম। ও, শিখার ভাই হয়। ভাই কেমন ধরে ভাই? আগে কোনোদিন তো দেখিনি। কেন, আমাদের শিখাকে বইট পাঠিয়েছে যে। ও বা, সব ছেলেতে তোমার মেয়েকে বোন পাতায় নাকি? আমাদের শিখাকে সবাই ভালোবাসে, আর তোমার মেয়েদিকে কেউ ঘুরে তাকায় না বলি তোমার হিংসা হচ্ছে নাকি? আমার মেয়ে শিখার মতো ভাই বাদে পথে পথে প্রেম করে বেড়ালে মেয়েদের ঠ্যাং ভেঙে দিব। ভালো কথা বলছি তো। কি বললা তুমি? আমার মেয়ে পথে পথে ভালোবাসা করে বেড়ায়? তাছাড়া কি ওই ছেলেগুলো নিজের বোন নাই নাকি? কই তাদেরকে খুঁজে বেড়ায় না? কে জামা কিনে দিবে, কে ফোন কিনে দিবে, কে ঘড়ি কিনে দিবে। ওই জন্যই তো পাড়ার লোকের গায়ে সব জ্বলে উঠেছে। নিজের মেয়ে কি করে বেড়াচ্ছে তাই দেখবে না? আমার মেয়ে ব্যাপারে কথা বললে লাথি মুখ ভেঙে দেবো একবার। নিজের পাছে গলে গেছে ওটা দেখছে না, লোকের পাছে হাত দিতে যাচ্ছিস। মা যেমন ছাও তেমন সব পেছি মুখী। তুই এবার কিরে কালো ভূতি? মেয়েটা কালো ভূতি তৈরি করেছিস? ঘৃণা লাগে আমার। যত সব লক্ষ্য রাখতে যায় একবার। পেটের ভাত আছে ভয় না লক্ষ্যে না লাই। একবার ছোট মুখে তো বন্ধি আমাকে এই ছেলেটা ঘুরে তুই কাজ করা মাথা হয়েছে, লোকে লাগতেই হবে। দেখতে দেখে দেখে শরীর পুরো পুরো জ্বলে যায়। আমার আবার
শোন না, লোকের ব্যাপারে না বলে দেশ সব শয়তান এই ছেলেগুলো খায় ঘৃণা লাগে যায় আমার। লোককে লাগতে হবে। ভাই ওই কুর্তিটা নিব, তুমি দাও না। পঞ্চুতে 600 টাকা নিল, ওটা অন্যদিন নেবা। না আমি আজকে নিব, আমার সোনা ভাই যে নি দাও, আমার ভালো ভাই না, আমি নিব। আচ্ছা আচ্ছা, ওইটা দেন গো। কুমড়ে গেল, কোথায় যাবে? আজ ইস পার না হলে উস পার। চলো আচ্ছা আমি আসছি। কে ফোন করেছে শিখা? মা মা বাড়ি যেতে বলছি, বাড়ি যেতে বলছি। 2000 টাকার মাল পাখি এখন কেটে পড়বে। এখন যেতে হবে না, একটা ভালো জায়গায় ঘুরতে যাব। কিন্তু মা মা ফোনটা দাও, আমি কথা বলছি। না না ঠিক আছে মা, একটু পরে বাড়ি আসছি। ঠিক আছে এই তো এই বিয়ে কত রাখছি রে। আরে বাপরে, মজা নাই রে। এই 20 সাইকেলে ব্রেক কিচ্ছু নাই রে। আরে শালা, ওই পাতানো ভাই কুষ্টি বেচি ওই শালি কেউ দেখছি। এই সাইকেলে লেগে সব মা, আমি মা ধুস, যখন আসবো তখন এটা লিবো ওটা লিবো, আবার সময় সময় আপনি পাত্তাও দিবে না। ঠিক অন্য কোনো চক্কর আছে। একবার হাতে পাই, ওরে এটা আবার কে রে? সেই জন্য ফোনটা কেটে দিল। আজ এটা দেখছি। The number you are trying to call is not. ফোন ধরছে না কেন? ওদের বাড়িতে ফোন করি। হ্যালো, কে গো? এ চাচা, আমি মদন। মদন? কোন মদন? মদন আমাকে দাও। বলো বাপ। এই চাচি, শিখা ফোন ধরছে না কেন? ফোন ধরছে না, কি জানি শিখা তো ভেটুলের সাথে বাজারে গেছে। কে ভেটুল? শিখার আর একটা পাতানো ভাই তোমার মতন। পাতানু ভাই আমার মতো? তার মানে উরি শালি, থাম, তোর ব্যবস্থা করছি। কুমড়ে গেল শালি। এই দিকে হবে। এই কি চেঁচি, তুমি খুব দুষ্ট ভাই। দুষ্টু? ঠিক আছে, তাহলে তাই করছি। না না করতে হবে না। বাবা চালাও, চালিয়ে যাও। চিনতে পারছো না আমাকে? এটা কে? কি হয়? আমার ভাই, ভাই হয়। আমার মতো পাতানো ভাই না? হ্যাঁ তোমার মতন পাতানো ভাই, পাতানো ভাই। আমিও তো পাতানো ভাই, দুদিন থেকে ফোন করছি, ধরছো না? ভাই ভাই এই
আমি এক্ষুনি ফোন করলাম, ফোনটা ধরলে না, আবার আমার সামনে দিয়ে ওর সাথে ভক করে চলে আসলা। ভাই ভাই এতক্ষণে কাজ পেয়েছি, এখানে কি করছো? ভাই আমিও তো পাতা না ভাই, চিনতে পারছো না? ভাই সাথে ঘুরতে এসেছি। ভাই তো এখানে কেন? খুব রোমান্টিক রোমান্টিক চলছে না? ইরা কারাগো শিখা, বুঝতে পারছো না? তোমার মতন পাতানো ভাই আমরা। ওরে তুমি তো খুব খারাপ মেয়ে গো, আমার সাথে বি করবা বলি ভাই পাতি পিরিত করে বেড়াচ্ছো। আমার জিনিস ফেরত দাও, ফেরত দাও। আমিও মোবাইল কিনে দিয়েছি, ফেরত দাও বলছি। আমি ঘড়ি আর সানগ্লাস কিনে দিয়েছি, ফেরত দাও। আর আমিও জুতোগুলো কিনে দিয়েছি, ফেরত দাও। এই না শুনো তো, আমি আজকে টাটকা জামা কাপড় কিনে দিয়েছি, ফেরত দাও বলছি। আর আমি এই জামাটা কিনে দিয়েছি, খুলে দাও। খুলে দাও, খুলে দাও বলছি, খুলে দাও, খুলে দাও। না এটা পরে দিয়ে আসবো, থাক পরে গিয়ে দিয়ে আসবো, থাক। আমাকে বি করবো বলেছ আগে, আজ বি না করে ছাড়বো না। ঠিক, আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না, ছাড়বো না, আমিও ছাড়বো না। মামা দুদিন আগে বাড়ি কিনেছিলাম অঘরনাথ বাবু, তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লাম। অঘরনাথ বাবু, এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে। এসব বড়ই ভাবছে অঘরনাথ বাবুকে। এই তো সেদিন খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন তিনি। হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পর মুহূর্তেই ছাদের টিনে শুরু হলো লাফালাফি। বিকট শব্দে কৌতূহলী অঘরনাথবাবু ছাদে গিয়ে দেখলেন কেউই নেই, ছাদ একেবারে খালি। পরদিনও ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতেই অঘরনাথবাবু ছাদে গিয়ে দেখেন আবার কেউ নেই। সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টিনে লাফালাফি করছে, উড়ে বেরিয়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলে এত বড় আওয়াজ হওয়ার কথা না, তবে লাফালাফি করার আওয়াজটা অনেক বড়, কান একেবারেই ঝালাপালা করে দেয়। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথায় ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা। মধ্যরাতে সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একা একা ঘরে ঘুমাচ্ছিল অঘরনাথ বাবুর একমাত্র ছেলে 15 বয়সী অরুণ। কিছুক্ষণ পরে শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল তরুণ, বুঝতে পারলো আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠল অরুণ। ছাদে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ বেরোলো অরুণ। হঠাৎ দেখলো ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা, তার সমবয়সী হবে। মেয়েটি পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটির রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তার পায়ের 2 আঙ্গুলের উপর ভর করে, যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞাসা করলো, কে তুমি? এখানেই বা কেন? কোনো উত্তরই এলো না। আবার প্রশ্ন করলো অরুণ, কে তুমি? এবারও কোনো ভালো জবাব এলো না। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। অরুণ তাকে দেখে অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে আছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি, গলা টিপে ধরল অরুণকে। শ্বাস নিতে পারছে না সে, মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটি শূন্যে তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরদিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে।
সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় 2 বছর আগে এই বাড়িতে নাকি এক পরিবার থাকতো। তাদের নাকি ছোট এক মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সবসময় সে লাল শাড়ি পরে থাকতো। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল, হঠাৎ ছাদ থেকে পড়ে যায়, মারা যায়। অকাল মৃত্যুতে ওই মেয়েটি আত্মা নাকি এখনো ওই বাড়িতে ঘুরে বেড়ায়। সব কিছু জেনে অঘনাথবাবু বুঝতে পারলেন এই বাড়িতে তারা আর থাকতে পারবে না। ওই ছোট্ট আত্মাটি তাদের শাস্তি দিবে না। ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দিবে না। তবে এসব কথাগুলো যদি তারা আগে জানতে পারতো তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতে হতো না, সে আজ বেঁচে থাকতো। হতাশায় ভেঙে পড়লেন অঘনাথবাবু আর তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরদিন তারা বাড়িটি ত্যাগ করলেন। আমার পা কোনো শক্তি পাচ্ছিল না। সামনে সাদা চাদরে মোড়ানো কোনো বিশাকাল মানুষ। হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না। ঠিক যেমন মানুষ মারা গেলে কাফন পরায় তেমনই, তবে ভীতিকর পরিবেশের অন্য কারণ। চাদর মোড়ানো পুরো শরীর শূন্যে ভাসমান, কোনো কিছুই নেই অবলম্বন হিসাবে। তবে থেকে থেকে চিৎকার আসছে কাফন থেকে। কাউকে নির্মমভাবে মারলে যেমন চিৎকার করে ঠিক তেমন। সামনে এগোতে গিয়ে এক পায়ের হাঁটু মাটিতে বসে গেল। হয়তো শক্তি পাচ্ছিল না। পা সোজা করে ওই অদ্ভুত জিনিসের পিছনে হাঁটতে চেষ্টা করছিলাম। জানি না এবার এই দুঃসাহসী শক্তি কোথা থেকে পাচ্ছি। আমার কলিজা হয়তো এখন পাথর হয়ে গিয়েছে। এগুচ্ছি ওই সাদা পিছু পিছু। আমার হাতের লাইটটা কোথায় তার খুঁজে পাচ্ছি না। চারিদিকে অন্ধকার, তবে আমার পায়ের অলসতা নেই, কোনো ভয়ও নেই। ভয় কাটিয়ে হাঁটছি তো হাঁটছি। প্রায় 5 মিনিট পর আমি আমার উপস্থিতিতে এক বিশাল খোলা নদীর তীরে আবিষ্কার করলাম। শস্য করে প্রচুর বাতাস বইছে, সাথে উড়ে আসছে বালি। এবার কিছুটা ভয় পেয়ে গিয়েছি। আশপাশ খুঁজতে শুরু করলাম, আমি কোথায় আর সাদা চাদরই বা কোথায়। সামনে চাঁদের হালকা আলোয় দেখতে পারছি বদ্ধভূমির নিশান। আমি প্রচণ্ড ভয় ক্ষিপ্ত, তবু এগিয়ে চলেছে সামনে। দূরে দেখা যায় শুধু কালো আর কালো অন্ধকার। কোনোখানে এক বিন্দু আলো নেই, শুধু চাঁদের স্নান ছাড়া। দূরে সে আগের মতো থেকেই শেয়াল ডাকছে। বাতাস, বালি আর শেয়াল এর ডাক। সে এক ভীতিকর পরিস্থিতি। সামনে এগিয়ে একটা ফলক চোখে পড়ল। ফলকটা পড়ে দেখলাম আমলপুর বদ্ধভূমি। শরীর জুড়ে কেমন একটা শিহরণ দিয়ে উঠল, পা হাত কেঁপে উঠল। ঠিক নিচে ইট দিয়ে লম্বা বেঞ্চের মতো বসার জায়গা করা ঠিকই, তবে ঝুলো এবং মাকড়সাগুলো দিয়ে ভর্তি। হয়তো অনেক দিন থেকেই কেউ বসে না। ক্লান্ত ছিলাম আর ভয়ে শরীরটা কাঁপছিল, তাই একটু বসার চেষ্টা করতে আমি ধুলোয় লুটিয়ে পড়ি। মনে হচ্ছিল কেউ ধাক্কা দিয়ে পিছন থেকে। হাত পা সব ধুলোয় মাখামাখি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, তবে আমি ব্যর্থ। পিছন থেকে কোনো কিছু খোঁচা খেয়ে আবার লুটিয়ে পড়েছি। পিছনে ফিরে দেখার চেষ্টা করলাম, হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এ তো সেই পাগল যে আমার এতদিনের ভয়ের কারণ। ভাবতেই দুবার মাথা সজোরে বাড়ি দিয়ে বললাম, আসতে মানা করেছি কিন্তু এসে গেলি। ওদেরও মানা করেছিলাম কিন্তু ওরা তোকে এখন মারবে। যা যা ভাগ বলে সে ছুটে এসে আমার জামা টানাটানি করছিল। কি যেন খুঁজছিল আমার কাছে। আমি বারবার গলা ভেজাচ্ছিলাম। আমার স্বপ্নে যেন আবার সত্যি না হয়ে যায়। তবে পাগলটা আমাকে অবাক করে দিয়ে দৌড়ে পালালো। শুধু তাকিয়েছিলাম তার দৌড়ের দিকে আর মনকে দিচ্ছিলাম সান্ত্বনা। এবার পিছন থেকে আর সেই শস্য শব্দ করছে। আবার বাম ডান থেকে পাশ থেকে এক এক করে সব দিক থেকেই একই শব্দ ভেসে আসছে। ওই লাশটা এবার আমার দিকেই আসছে। আমি ভয়ে উঠে দৌড় দিয়েছি, তবে এত বালিতে তো দৌড়ানো সম্ভব নয়। দৌড়াতে পারছি না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কাঁদছিলাম, প্রচুর জোরে কাঁদছিলাম। বাতাসের বেগ আরও বেড়ে যাচ্ছিল। বালিগুলো আমাকে
আঁকড়ে ধরছিল। মৃত্যু ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছিলাম। তখনই আমার উপর লাশটা এসে পড়ে। আমার প্রাণ বের হয়ে যায়। আমি প্রচণ্ড ব্যথা আর ভয়ে চিৎকার দিয়ে উঠি। এবার গলা দিয়ে বাঁচা বাঁচার চিৎকার আসছে, তবে শুধু আমার কথাই প্রতিফলিত হচ্ছিল। নদীর ওপাশ আর এপাশে আমার চিৎকার ফেটে যাচ্ছে। আমার সাথে তাল মিলিয়ে ডাকছিল শেয়ালগুলো। মনে হচ্ছে এই শহরে আমি শুধু একা আর ওরা আমার ডাকের প্রতিদ্বন্দ্বী। ঘাড়টা ব্যথা করছিল, তাই জোরে লাশটাকে সরিয়ে দিলাম। আস্তে করে উঠে দাঁড়ালাম, তবে এবার বেগতিকভাবে চিৎকার করছি, সাথে কাঁদছি। সাদা কাপড় সরে গেছে, তবে ভিতরে আরও ধপধপে সাদা রঙের মানুষ। আর মানুষটা অন্য কেউ নয়, আমাদের কাশেম আঙ্কেল। এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। জোরে জোরে কাঁদছি, মাথায় কিছুই ঢুকছে না। মাথার চুল টানছিলাম, প্রচণ্ড জোরে টানছিলাম। মনে হচ্ছিল অনেকগুলো চুল উঠে যাচ্ছে, আর পারছি না। মৃত্যু যন্ত্রণা থেকে তীব্র ভীত তখন আমার চুলে প্রচণ্ড টান মেরে কোনো অদৃশ্য ব্যক্তি আমাকে ছিটকে ফেলে। আমি কিছুটা দূরে গিয়ে পড়ি। বুঝলাম অনেক চুল ছিঁড়ে গেছে, তাই মাথা বেয়ে রক্ত পড়ছিল। আর বাম হাতটা মনে হলো ভেঙে গিয়েছে। উঠে দাঁড়ানোর বৃথা চেষ্টা করলাম, তবে পারলাম না। মাথাটা হালকা তুলে লাশের দিকে তাকানোর চেষ্টা করলাম। এবার আঙ্কেল চেয়ারে বসা এবং হাত পা শিকল দিয়ে বাঁধা। মনে হচ্ছে কোনো আসামি। অন্ধকার থেকে একটা 4-5 বছরের মেয়ে হুট করে আসলো। গায়ে দুধের মতো সাদা জামা, তবে শরীরটা কেমন ঝলসে যাওয়া। হাতে একটা আগুনের কুঞ্জলি। ভয় পাচ্ছিলাম, তবে তাকিয়েছিলাম। নিমিষের মধ্যে ঝলসে দিল আঙ্কেলের শরীর। হঠাৎ মনে হলো সে জিন্দা হয়ে গেল। চিৎকার শুনতে পারছি আঙ্কেলের, তবে শুনতে চাইছিলাম না। এখন শোয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই। এই আগুনে পোড়ার যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয়। এবার দুজন মহিলা ও পুরুষকে দেখতে পেলাম। মহিলার শরীর রক্তে ভেজা, শাড়ি একদম কাদায় মাখামাখি, চোখ দুটো উপরে ফেলা, চোখের গর্ত দিয়ে রক্ত ঝরছে। অবিরাম ভয়ঙ্কর কুৎসে লাগছিল। পুরুষটিটার হাতে সব আঙ্গুলি কাটা, শরীরের বিভিন্ন অংশ ক্ষত, মাথাটা জখম একদম। আমি মাথা নামিয়ে বালুতে মুখ গুছলাম। মুখ গুছতেই জোরে জোরে কাঁদছি, তবে বালুগুলো সব পানি টেনে নিচ্ছে। নিজেকে পাগল মনে হচ্ছিল। ভয়ে জোরে জোরে খিচুড়ি দিচ্ছিলাম শরীরটা। জীবনে এমন প্রথম পরিস্থিতির শিকার হয়েছি। এবার মুখটা আবার উপরে উঠে গেল। নিঃশ্বাস যে নিতে পারছিলাম না। এবার বীভৎস এক পরিস্থিতির সম্মুখীন হলাম। আঙ্কেলের পুরো শরীরের চামড়া যাচ্ছিল। আমার এক এক করে সব আঙ্গুল কেটে ফেলছে। পুরুষটা চিৎকার করছে, আর্তনাদ করছে, তবে কেউ শুনছে না। ছোট মেয়েটা আমার মাথায় প্রচণ্ড আঘাত আনলো একটা চোখা জিনিস দিয়ে। প্রতিবার হানা দিয়ে বের করার সময় মস্তিষ্কে খন্ডি কষ্টে পাচ্ছিলাম। এবার মহিলাটা আঙ্গুল দিয়ে উপরে নিচ্ছে। নিজের মাথা মারছি ডান হাত দিয়ে, তবুও ভয়ঙ্কর শাস্তি দৃষ্টিগোচর হচ্ছে। থেকে থেকে প্রচণ্ড জোরে চিৎকার করছি আর অবিরাম কাঁদছি। শক্তি সঞ্চয় করলাম উঠে দাঁড়ানোর। পালাতেই চাই, আর পারছি না। কিছু চেষ্টার পর অবশেষে উঠে দাঁড়িয়েছি, তবে চিৎকার এখনও কানে আসছে। আস্তে আস্তে হাঁটা শুরু করলাম উল্টো দিকে। হাতটা আমার বাঁকা হয়ে গিয়েছে আর প্রচণ্ড ব্যথা করছে। মাথাটাও তীব্র ব্যথায় ফেটে যাচ্ছে। বাতাসের তীব্রতায় হুমলি খেয়ে পড়ছি বারবার। কান্নাত্ম স্রোতের মতোই কাটছে। তীব্র চেষ্টা করছি শুধু একবার বসাতে চাই। পিঠের উপর সজোরে আঘাত পড়ল। এবারও পড়ে গেলাম মাটিতে। নাক ফেটে রক্ত ঝরছে। একটা পা হয়তো ভেঙে গিয়েছে। সজোরে কারো লাথি খেয়ে উল্টো শোয়া থেকে সোজা হয়ে গেলাম। আমার শরীরের উপর ফেলা দিয়ে নির্যাতিক সেই শরীর। গায়ে কোনো চামড়া নেই, মাথার খুলিও ফাটা। চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, তবে এবার পারিনি। গলাটা কেমন আটকে গেছে, কোনো শব্দ বের হচ্ছে না। আমার চারিদিকে ওই 3টি বীভৎস মানুষ। আমার হৃদয় আটকে যাচ্ছে। কান্না থেমে চোখের পানি শুকিয়ে গিয়েছে। চিৎকার করতে পারছে না। শরীরে কোনো অঙ্গ নড়াতে পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি আমার চুল টেনে ছিঁড়ে ফেলছে। বুকটা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে।